নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আমি অনিন্দিতা। জেলায় জেলায় নেতাদের দাদাগিরি। দার্জিলিংয়ের নকশালবাড়িতে দোকানে ঢুকে ভাঙচুরের অভিযোগ। যুব নেতার ভিডিও ভাইরাল। অভিযুক্তকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল। কোচবিহারের মাথাভাঙায় বাজারে মাতলামি আরেক নেতার। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ডাক্তারকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার। দার্জিলিংয়ের নকশালবাড়ি এখানকার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যবসায়ী তপন পালের দোকান। 6 ফেব্রুয়ারি রাতে এই দোকানে ভাঙচুরের অভিযোগ তৃণমূল যুব নেতার বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হতেই শোরগোল। ব্যবসায়ীর অভিযোগ, সেদিন রাত 1টা নাগাদ দোকানে আচমকা চড়াও হন যুব তৃণমূল নেতা পার্থসারথী মুখোপাধ্যায় সহ কয়েকজন। ব্যবসায়ীর অভিযোগ, দোকানে পার্থসারথী সহ কয়েকজন নেশার সামগ্রী খোঁজেন। না পেয়ে প্রথমে হম্বিতম্বি, পরে দোকানে ভাঙচুর করা হয়। না, সেরকম কিছু একটা জানি না। না, এটা কোনো রকম বাঞ্ছনীয় না। আমি 14 বছর ধরে নকশালবাড়িতে আছি বিয়ের পর। আমার হাজবেন্ডের সম্বন্ধে এরকম কোনোদিন কোনো রকম কথা আমি আজ পর্যন্ত শুনিনি, যেটা উনি বলছেন। আর আমার হাজবেন্ড কোনো রকম এই ধরনের কোনো রকম ব্যবসা করে না। হ্যাঁ, একটু তো আতঙ্কেই আছেন। আমার হাজবেন্ডের যাতে ক্ষতি না হয়, এটাই আমি চাই। মত্ত অবস্থায় দোকান ভাঙচুরের অভিযোগে পুলিশ পার্থসারথীকে গ্রেফতার করে। পরে থানা থেকেই জামিন হয়। একটা দুটো অব্দি ওর দোকান খোলা থাকে। ওর কাছে অবৈধ জিনিসপত্র থাকে, গাঁজা টাজা হাবি জাবি, ওর কাছে অনেক কিছু থাকে, যেগুলো হচ্ছে ও বিক্রি করে মানে দোকানওয়ালা রাত্রেবেলা। এবং দোকানের সামনে একটা আড্ডাও জমে, যেখানে ছেলেরা মদ খায়। সেটা নিয়ে তর্ক বিতর্ক যখন হয়, আমি সহ্য করতে না পেরে সেই দোকানের ভিতরে ঢুকি। সে দোকানের ভিতরে ঢুকে আমি ভিতরে প্রথমে খুঁজতে যাই যে কি কি ওর দোকানের ভিতরে অবৈধ পাওয়া যায়। সেটা যখন আমি পাই না, তখন আমি দোকানটা ভাঙচুর শুরু করি। এদিন ব্যবসায়ীর বাড়িতে যান দার্জিলিং জেলা তৃণমূল নেতারা। অভিযুক্তকে শোকজ করা হয়। 24 ঘন্টার মধ্যে শোকজের জবাব না দিলে আমরা পরবর্তী স্টেপ নিব। 24 ঘন্টা পেরিয়ে গেল, কোনো উত্তর আমরা পেলাম না। পার্টির পদ থেকে ওনাকে আমরা সরাই দিলাম। এটা তৃণমূল কংগ্রেস, যত বড় নেতা হোক, আমরা কোনোভাবে এটা আমরা বরদাস্ত করব না। ব্যবসায়ীর বাড়িতে যান নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনও। গোটা রাজ্যের মানুষই কিন্তু আজকে কিন্তু চরম এখন অসহায় হয়ে আছে। মানুষ এর থেকে পরিত্রাণ চায়। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়, তারপরে আবার যেভাবে এখানকার তৃণমূলের নেতৃত্ব তাদেরকে থানা থেকে এক প্রকার জোর করে ছাড়িয়ে আনা হয়, তাতে এই পরিবারের তো আতঙ্ক আরো বেশি বেড়ে যাওয়ার কথা। সোমবার থানায় অভিযোগ জানান আক্রান্ত ব্যবসায়ী। দার্জিলিং এর পুলিশ সুপার জানিয়েছেন, আগে অভিযোগ পেলে আগেই অভিযুক্তকে আদালতে পাঠাতো পুলিশ। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোচবিহারের মাথাভাঙা, এখানে আবার তৃণমূল পঞ্চায়েত সদস্য পূর্ণচন্দ্র ডাকুয়ার মাতলামির ভিডিও ভাইরাল। চেনাকাটা বাজারে অবাক কীর্তি। শুধু মাতলামিই নয়, ভাইরাল ভিডিও গালিগালাজও শোনা গেছে তার মুখে। জানা গেছে ওই তৃণমূল নেতা মাথাভাঙা 1 ব্লকের শিকারপুর পঞ্চায়েতের সদস্য। তিনি নাকি এমন কাণ্ড হামেশাই করেন। খোঁজ নিয়ে দেখছি, যদি করে থাকে সেটা অত্যন্ত নিন্দনীয়। জনপ্রতিনিধি হয়ে এই আচরণ জনপ্রতিনিধির পক্ষে শোভনীয় নয়। আমরা দলীয় স্তরে তদন্ত করে দেখব, আর যদি দেখি ঘটনা সত্য, তাহলে আমরা জেলা স্তরে আলোচনা করব। এই ধরনের পঞ্চায়েতরা এবং এই ধরনের পার্টির নেতারা মদ্যপান করে ভরা বাজারে, তৃণমূলের কাছে এটা অস্বাভাবিক কিছু না। আর প্রশাসন বলে এখন কিছু নেই। প্রশাসন যদি ঠিকমতো তার কাজ করতো, তাহলে পরে মদ্যপানি বা সবখানে চলতো কী করে? আর মদ্যপান করে এত ওপেন বাজারেও কি করে এরকম? আর মানুষের প্রতিরোধ ক্ষমতাটা কমে গেছে, মানুষ ভয় পায়। পশ্চিম মেদিনীপুরের শালবনী, এখানকার ভাদুতলার বাসিন্দা নিখিল কুমার ঘোষ। পেশায় ডাক্তার, বাড়িতেই চেম্বার। তাঁকে মারধরের অভিযোগ কর্ণগড়ের তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরে অসুস্থ এক বৃদ্ধাকে বাড়িতে গিয়ে দেখতে বলেন অঞ্চল সভাপতি কাঞ্চন চক্রবর্তী। চিকিৎসকের দাবি তিনি বাড়ি গিয়ে রোগী দেখেন না, তাই রাজি হননি। অভিযোগ, এর জেরে তাকে চেম্বারেই মারধর করেন ওই তৃণমূল নেতা। এমনকি বৃদ্ধার বাড়িতে গিয়ে চিকিৎসা করতে বাধ্য হন তিনি। শালবনী থানায় অভিযোগ করেন আক্রান্ত চিকিৎসক। চন্দন চক্রবর্তী বলে একটা ছেলে এসে আমাকে ওর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে। ওর মায়ের শরীর খারাপ, বললো যে মাকে একটু দেখতে চলুন। আর বিগত কয়েক বছর যাবৎ আমি রুগী দেখতে যাওয়া বন্ধই করে দিয়েছি। কাঞ্চন চক্রবর্তী ওখানে নেতা, মদ খেয়ে এসে খুব গালাগালি করছে। আমাকে বলছে তোর শালা তোকে আজকে যেতেই হবে, নাহলে মারবো বলেই আমাকে গায়ে হাত তুললো এবং বেশ চড়কা পড়ো কয়েকটা দিল।
সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কমপ্লেন তো যে কেউ তো করতেই পারে, করছে দাদা। 4 বার গেছিলেন চেম্বারে, 4 বার গেছিলেন, উনি আসেননি। দিয়ে তারপর আপনি যান? আমি যাই, আমি উনাকে দমকিলি আসি। উনি তো বিজেপি করে না। সামাজিক লজ্জা, মেদিনীপুরের লজ্জা। একজন ডাক্তারের উপরে তৃণমূলের নেতা পরিকল্পিতভাবে তাকে হামলা করা হয়, তার উপরে তাকে মারধর করা হয়েছে, অথচ তিনি কমপ্লেন করেছেন শালবনী থানায়। এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। স্পেসিফিক কাঞ্চন সহ যাদের বিরুদ্ধে অভিযোগ ডাক্তারবাবু এনেছেন লিখিতভাবে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নিউজ 18 বাংলা। অশোক কীর্তনিয়ার গাড়ি ভাঙচুর। একটি অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়িতে হামলা ভাঙচুর। গাড়িতে ছিলেন বনগাঁ উত্তরের পদ্ম বিধায়কের পরিবার। একই গাড়িতে ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি। উত্তর 24 পরগনার গোপালনগরের বেলেডাঙ্গার ঘটনা। পরিবারকে খুনের চেষ্টার দাবি অশোক কীর্তনিয়া। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বনগাঁ উত্তরের বিধায়কের। অশোক ভাই, অশোক অশোক সাম্প্রদায়িক দাঙ্গা, কিসের সাম্প্রদায়িক দাঙ্গা? এখানে রাজনীতি, রাজনীতি, রাজনীতি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন বনগাঁ উত্তরের বিধায়ক, যদিও সে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। হ্যাঁ, আমাদের ওখানে একটা অনুষ্ঠান ছিল, আমরা নিমন্ত্রিত ছিলাম। ওখানে যাচ্ছিলাম, তো ওখানে পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় আমাদের হঠাৎ করেই অ্যাটাক করে। জানি না, ওরা এসেই গাড়ি ভাঙচুর করা শুরু করলো। সবার হাতে অস্ত্র ফস্ত্র ছিল সব। তো দেখেই নার্ভাস হয়ে পড়েছি। মুখে উল্টো পাল্টা খিস্তি খামারি দিচ্ছিল, যেসব ভাষা সব মুখে আনা যায় না। আমার মিসেস আজকে বেলেডাঙ্গা চালাতলা এরিয়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। ওখানকার তৃণমূলের হারমাত বাহিনী আমার মিসেসকে এবং বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি ছিলেন, দুজনকে জানতোই গাড়িতে পুড়িয়ে মারাটা চক্রান্ত করেছিল। যখন তারা কোনো রকমে গাড়ির মধ্যে বেরিয়ে গিয়েছে, সাথে সাথে পুরো গাড়িটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। আজকে ভাবা যায় আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি। দুজন বিধায়কের পরিবারের লোককে আজকে আক্রমণ করা হলো। গোপালনগর থানা আমার মিসেস গিয়েছেন এবং স্বপন মজুমদারের শাশুড়ি গিয়েছেন। তারা যদি যোগ্যতম ব্যবস্থা না নেয়, আগামীতে বনগাঁকে অচল করে দেবে। এটার সাথে তৃণমূল কোনোভাবে যুক্ত নয়। ওখানে কিছুদিন আগে SIR এর আতঙ্কে একজন মানুষ আত্মহত্যা করেছেন, বলাই দাস, এবং তারপরে ওখানে অশোক কীর্তনে যাননি যারা ওখানকার মানুষ। ওকে গত বিধানসভায় ভোট দিয়েছিলেন এবং ওর গাড়ি দেখে তারাই গিয়েছিলেন, এগিয়ে যেয়ে বলছেন, তাকে প্রশ্ন করতে গিয়েছিলেন। কত উত্তপ্ত হতে হতে গাড়ির মধ্যে দিয়ে ওদের যে উচ্ছৃঙ্খল লোকজন গাড়িতে থাকে তারা নেমে এসে তাকে বেধড়ক মার মেরেছে এবং সেও হাসপাতালে যেছে, রক্তাক্ত হয়েছে। এরকম 3 জনকে ওরা মেরেছে। তারপরে পাবলিক খেপে গিয়েছে, উত্তেজিত হয়ে তারা তাদের চড়াও করেছে। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন। সোমবার ছিল প্রচারের শেষ দিন। বিএনপি নাকি জামায়াতে ইসলামী, কোন দিকে পাল্লা ঝুঁকে? টান টান উত্তেজনা। বাংলাদেশের নাগরিক চাইছেন ক্ষমতায় যেই আসুক, হাসিনা বিদায়ের পর থেকে যে পরিস্থিতি চলছে তার শেষ হোক। ভোটের বাংলাদেশে একাধিক প্রশ্ন। ছাত্রদের ভূমিকা কি হবে? সরকার গড়বে কারা? ভোটে না থেকেও কি ফ্যাক্টর আওয়ামী লীগ? জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ। অগাস্টে জনরোষে প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন শেখ হাসিনা, দেশ ছাড়লেন। বৈষম্য বিরোধী ছাত্রদের সিদ্ধান্তে দেশে গঠিত হলো তদারকি সরকার। তদারকি সরকারের মাথায় নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস।
কথা ছিল দায়িত্ব নিয়েই ভোট করাবেন ইউনূস, কিন্তু ভোট ঘোষণা তো দূরের কথা, উল্টে একের পর এক জায়গায় অশান্তি শুরু হয়। আওয়ামী লীগের নেতাদের উপর জনরোষ আছড়ে পড়ল। বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ৩২ ধানমন্ডির বাড়িতে বারবার হামলা চলল। এক শ্রেণীর মানুষের মধ্যে বাড়তে থাকলো ভারত বিদ্বেষ, আর এক শ্রেণীর নেতারা সেই ভারত বিদ্বেষের পালে হাওয়া লাগিয়ে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করে গেলেন। বছর ঘুরে গেল, অশান্তি চলতেই থাকলো। ২০২৫ সালের শেষে পরিস্থিতি চরমে উঠল। ১২ই ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আন্দোলনকারী ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন। ১৮ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নতুন করে আগুন ছড়িয়ে পড়ল বাংলাদেশে। এবার সবচেয়ে বেশি আক্রান্ত হলেন বাংলাদেশের সংখ্যালঘুরা, হিন্দুরা। ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে মেরে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। একের পর এক আক্রান্ত হলেন হিন্দুরা। এমনই পরিস্থিতিতে রাজনীতির সমীকরণ বদলে দেশে ফিরলেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। প্রয়াত হলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। ঢাকা শহরে জিয়া উদ্যানে তাকে সমাধিস্থ করার সময় লাখো মানুষের ভিড়। খালেদা আবেগে ভর করে বাংলাদেশে ক্ষমতায় আসার পথ খুঁজছে বিএনপি। নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন তারেক রহমান। অন্যদিকে লীগ ও বিএনপি নেতাদের দুর্নীতিকে হাতিয়ার করে আসরে জামাত, তাদের সঙ্গে ছাত্র নেতাদের দল এনসিপি। তীব্র ভারত বিদ্বেষে শান দিয়ে শুরু হলো ভোটের প্রচার। আগেই তদারকি সরকার আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছে, অতএব লড়াই কার্যত দ্বিমুখী। কিন্তু যারা ভোট দেবেন তারা কি ভাবছেন? প্রায় ১৩ কোটি ভোটারের মধ্যে তরুণ ভোটারের সংখ্যা অনেক। এবারের ভোটে ফ্যাক্টর তরুণ ভোটার। বিভিন্ন সমীক্ষায় উঠে এলো বাংলাদেশের তরুণ প্রজন্ম ঝুঁকছে জামাতে ইসলামের দিকে। দুর্নীতিমুক্ত সরকার গড়তে তাদের অনেকেরই ভরসা দাঁড়িপাল্লা, যা কিনা ন্যায় ও ইনসাফের প্রতীক। এদিকে আবার বিএনপির আসল অস্ত্র বুথ স্তরের সংগঠন, সঙ্গে থাকছে আগেও সরকার পরিচালনার অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাই নতুন বাংলাদেশ গড়তে সাহায্য করবে বলে মনে করছেন ভোটারদের অনেকে। ফ্যাক্টর মহিলা ভোটও। মোট পুরুষ ভোটারের তুলনায় বাংলাদেশে মহিলা ভোট মাত্র ২০ লাখ কম। মহিলাদের মন জিততে বিএনপির হাতিয়ার ফ্যামিলি কার্ড। পাশাপাশি তারা জোর কদমে প্রচার চালাচ্ছে জামাত ক্ষমতায় এলে কট্টরপন্থার পথে হাঁটবে দেশ। মহিলাদের পথে বেরোনোই মুশকিল হবে। পাল্টা কয়েক হাজার মহিলা কর্মী পথে নামিয়ে এই প্রচারের মোকাবিলার চেষ্টা করছে জামাত। তারা মহিলা ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন। এদিকে আবার বিএনপি ১০ জন মহিলাকে প্রার্থী করেছে, কিন্তু জামাতের কোনো মহিলা প্রার্থী নেই। বিএনপি জামাতে হাড্ডাহাড্ডি লড়াইয়েও প্রাসঙ্গিক হয়ে থেকে যাচ্ছে ভোটে না থাকা আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই নির্বাচনে নিষিদ্ধ, কিন্তু এখনো বাংলাদেশে ২০% বেশি আওয়ামী ভোটার। তারা কাকে ভোট দেবেন? বিশেষজ্ঞদের মতে এদের বেশিরভাগই জামাতে ইসলামের মৌলবাদী মানসিকতাকে মেনে নিতে পারেন না। সেক্ষেত্রে তারা ঝুঁকতে পারেন বিএনপির দিকে। আবার অনেকের মতে যারা বরাবর আওয়ামীকে ভোট দিয়ে এসেছেন তারা কিছুতেই বিএনপিকে ভোট দেবেন না। আওয়ামী সমর্থকদের ভোট যেদিকে যাবে জিতবে তারাই। তাই বিশেষজ্ঞদের মতে নির্বাচনে না থেকেও বাংলাদেশের ভোটে এবারেও ফ্যাক্টর আওয়ামী লীগ। ১২ই ফেব্রুয়ারি ভোট, সেদিনই শুরু হয়ে যাবে গণনা। সেক্ষেত্রে ১৩ই ফেব্রুয়ারি জানা যেতে পারে বাংলাদেশের সরকার গড়বে কে, জামাতে ইসলামী নাকি বিএনপি। নিউজ ১৮ বাংলা। ওপারে ভোট, এপারে কড়া নজরদারি। অশান্ত বাংলাদেশে আগামীকাল ভোট। অশান্তির আঁচ রুখতে সীমান্তে কড়াকড়ি। হিঙ্গলগঞ্জে ইছামতি কালিন্দী নদীতে নজরদারি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, হিঙ্গলগঞ্জের সীমান্ত এলাকায় ঠিক কিরকম ছবি? হ্যাঁ দেখো, গতকাল আগামীকাল বাংলাদেশে ভোট এবং সেই নিয়ে কিন্তু বাংলাদেশ একদিকে যেমন উত্তাল হয়ে রয়েছে, ঠিক তেমনই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে আমাদের যে সীমান্তবর্তী এলাকা, এবং সেটা কিন্তু ভালোই চোখে পড়লো। তার কারণ একদম গতকাল সকাল থেকে শুরু করে সারা রাত একদম হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে বসিরহাট সড়কনগরের পার্শ্ববর্তী যত এলাকার সীমান্ত লাগোয়া এলাকা আছে সেসব এলাকার নদীতে, যেমন ইছামতি কালিন্দী নদীতে সারা রাত ধরে লঞ্চ দিয়ে পুলিশ এবং বিএসএফ এর কড়া নজরদারি চললো, যাতে কেউ কোনো রকমে পারাপার না হতে পারে। পাশাপাশি হিঙ্গলগঞ্জের যেসব রাস্তা দিয়ে যেসব গাড়ি ঘোড়া চললো সীমান্তবর্তী এলাকায়, সেসব গাড়ির থেকে মালপত্র নামিয়ে নাকা চেকিং করা হলো, তাদের নাম ঠিকানা সহ ছবি তুলে রাখা হলো। এবং বসিরহাটেও কিন্তু তার আজ পর্যন্ত বসিরহাটের সীমান্তবর্তী এলাকায় যত হোটেল আছে সেই সব হোটেলগুলোতেও কিন্তু এক কড়া নজরদারি চললো, চেকিং চললো, যে কেউ আছে কিনা, বাংলাদেশের কেউ আছে কিনা, বা কেউ লুকিয়ে গোপন আস্তানা গেড়েছে কিনা, এমন প্রতিটা হোটেলে এবং নজরদারি চললো পুলিশের সারা রাত ধরে।
ধন্যবাদ।